স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে সে নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্ন তুলেছেন তারেক রহমান। এছাড়া আবেগতাড়িত ও কোনো ভুল সিদ্ধান্তের কারণে ফ্যাসিবাদ যেন পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারেও সতর্ক করেছেন তিনি। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান ২০২৪, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণসভা। এ আয়োজনে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হতাহতের স্বজন ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় হতাহতের স্বজন ও শিক্ষার্থীদের বর্ণনায় ভেসে ওঠে গণঅভ্যুত্থান দমনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মমতার নানা চিত্র। দাবি জানান শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির। আমি শুধু এই সার্বিক খোঁজ খবর নেওয়ার আগে আমি চাই আমার সন্তান হত্যার বিচার। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দেশের সংকটময় মুহূর্তে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান। সংগ্রাম শেষ হয়নি, সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অবৈধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। বর্তমান পরিস্থিতিতে আবেগতাড়িত ভুল সিদ্ধান্তের কারণে ফ্যাসিস্টরা যেন পুনর্বাসিত না হয় তা নিয়ে সতর্কও করেন তারেক রহমান। কোন আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরো স্বচ্ছ, দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বের হয়েই হুঁশিয়ারি দিলেন দেশ থেকে দুর্নীতি দূর করার। এদিকে অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপি ও সরকারের প্রতিনিধি দল। বিকেলে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। পরে সমাবেশ শেষে তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে, করা হয় নানান শারীরিক পরীক্ষা। এ সময় তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সুস্থ থাকা প্রয়োজন। হচ্ছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখেন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। পরে ডাক্তার শফিকুর রহমানকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে সকল রাজনৈতিক নেতাদের সুস্থতা প্রত্যাশা করেন তিনি। শফিকুর রহমান সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আশা করছি উনি আজকেই ওনার বাড়িতে ফিরে যাবেন। আপনারা জানেন সামনে আমাদের ইলেকশন। আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, সব লিডারই সুস্থ থাকুন, ভালো। সব জল্পনা কল্পনা কাটিয়ে রাত 9টার কিছু আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতের আমির। এ সময় আরেকটি লড়াইয়ের মধ্য দিয়ে দুর্নীতিকে দেশ থেকে দূর করার প্রত্যয়ের কথা জানান তিনি। আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকব। অন্যায় অসত্য যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেব। যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করবে। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলেও জানান জামায়াত আমির। শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলন বন্ধ ও নেতৃত্ব শূন্য করতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতাকে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। 7 দিন সেখানে চলে নির্মম নিষ্ঠুর নির্যাতন, দেখানো হয় মৃত্যু ভয়। পরিবারের সদস্যদেরও ডেকে নিয়ে ডিবিতে বসিয়ে রাখা হয়। কেমন ছিল বিভীষিকাময় দিনগুলো, সেই ঘটনা তুলে ধরছেন রাকিব হোসেন। 19 জুলাই 2024 আন্দোলনে উত্তাল সারা দেশ। শহর থেকে নগর, প্রান্তিক জনপদে ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে রাস্তায় নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ, চলে সংঘর্ষ। ছাত্র জনতার আন্দোলন দমনে ধরপাকড় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতাকে। আগুনে ঘি পড়ে, ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। দাবি আদায়ে রাজপথে অনড় অবস্থান শুরু হয়। সাথে সাথে বাড়তে থাকে সরকারের নৃশংসতাও। টানা 7 দিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় 6 ছাত্র নেতাকে। রাখা হয় আলাদা রুমে। দফায় দফায় চলে নানা চাপ ও নির্যাতন। আন্দোলন থামাতে হুমকি ও অস্ত্রের মুখে ভয়ভীতি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভুয়া সংবাদ সম্মেলন আয়োজন, পরিবারকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, ভিডিও বার্তা রেকর্ড করানো। ডিবি কার্যালয়ের নাটকের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন আন্দোলনের সাবেক নেতারা। এভাবে ডিবি হেফাজতে নেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। এ বিষয়ে সংবিধানের 33 অনুচ্ছেদে বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। অথচ সমন্বয়কদের আটকের ক্ষেত্রে এসব বিধান মানা হয়নি। আন্দোলন দমানো ও নেতৃত্ব শূন্য করতেই ডিবিতে আটকে রেখে নির্যাতন চালানো হয়, এমনটা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদেরকে জোরপূর্বকভাবে হারুনের ভাতের হোটেলে নিয়ে গেল, খাওয়ালো, সেটার ভিডিও করালো, ছাড়লো। কিছু ওইখানে লোকজন ছিল যারা অলওয়েজ ধমকের সুরে কথা বলতো। আবার হারুন তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে একটা স্ক্রিপ্ট পড়ালো। ফিজিক্যাল টর্চারের পাশাপাশি মেন্টাল টর্চারটা ছিল বেশি, আসলে মেন্টাল ট্রমা। ছাত্র নেতারা মুক্তি পাওয়ার পর আন্দোলনের গতি বাড়ে। রাস্তায় নামে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন দিয়ে যা শুরু তা পরিণতি পায় সরকার পতনের আন্দোলনে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডলারের বিপরীতে টাকার দফায় দফায় দরপতন ঠেকাতে না পারলেও এবার টাকার শক্তিশালী হওয়া রোধে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিটেন্স প্রবাহ ও রপ্তানিকারককে সুবিধা দিতেই বাড়তি দামে ডলার কিনে দর স্বাভাবিক রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে ঠিক পথেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানিকারকরাও বলছেন, অস্বাভাবিক দরপতন দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে ডলারের দাম বাড়তে থাকায় টালমাটাল ছিল দেশের অর্থনীতি। বিপুল অর্থ পাচারের কারণে রিজার্ভ কমে যাওয়ায় ডলারের সংকট দেখা দেয়। স্বল্প সময়ের ব্যবধানে 84 টাকা থেকে বেড়ে 125 টাকায় ওঠে ডলারের দাম। তখন অস্বাভাবিক হারে ডলার দর বেড়ে যাওয়া ঠেকাতে নানা উপায়ে বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। পাচার কমে আসা এবং রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাজারে বেড়েছে ডলারের যোগান। দরপতন ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতেই এমন পদক্ষেপ। যদি ডলারের মূল্য, বিনিময় মূল্য 2% অধিক নেমে যায়, তবে আইএমএফ কর্তৃক স্বীকৃত যে বাংলাদেশ ব্যাংক তখন মার্কেটে ইন্টারভেন করতে পারবে। আমাদের টেকনিক বা টুলস অ্যাপ্লাই করতেছে যে কি পন্থা অবলম্বন করলে প্রাইস ফল করতেছে এটা প্রতিহত করা যায়, অথবা প্রাইস বেড়ে যাচ্ছে এটাকেও প্রতিহত করা যায়। বিশ্লেষকরা বলছেন, টাকার মান বাড়লেও সার্বিক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ইতিবাচক। ইনডিরেক্ট মার্কেট ইন্টারভেনশন বাংলাদেশে সম্ভব নয়, ডিরেক্ট মার্কেট ইন্টারভেনশনই করতে হয়। এখন তো ডলার ডেপ্রিসিয়েট করতেছে, আপনারা যেটা দেখতেছেন। ডলার আবার এপ্রিসিয়েটও করতে পারে, তখন টাকা ডেপ্রিসিয়েট করবে, তাই না? আমার মনে হয় ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক হোয়াট দে আর ডুইং এটা খুব খারাপ করছে না। আমদানিকারকরাও বলছেন, ডলারের অস্বাভাবিক দরপতন রোধ করা উচিত, কারণ এতে তাদের সাময়িক লাভ হলেও সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। ডলারের দাম কমলে আমাদের বেনিফিট, যারা এক্সপোর্টার আছে তাদের জন্য সমস্যা হয়। আমদানি রপ্তানি দুইটা ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স থাকে, সবসময় এত না পড়ে যায় এত না উঠে যায়, তাহলে যেটা হবে যে আমরা একটা মার্কেট পর্যালোচনা করতে পারবো। আমদানি চাহিদা কম থাকায় ব্যাংকগুলোতে ডলারের মজুদ বাড়ছে। এসব ডলার কিনে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রেদওয়ানুল হক,
ডিবিসি নিউজ, ঢাকা। ভিয়েতনামের পর্যটন কেন্দ্র হালং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত 34 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। শনিবার বিকেলে বৈরী আবহাওয়ায় তীব্র বাতাসে নৌকাটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে নৌকাটি 53 জন আরোহী নিয়ে ডুবে যায়। এর মধ্যে 48 জন পর্যটক ও 5 জন ক্রু ছিলেন, তারা সবাই ভিয়েতনামি। এর মধ্যে 34 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে বেড়াতে যাওয়া, যাদের মধ্যে 20 জনের বেশি শিশু ছিল।